আবার পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর উপরে ভিত্তি করে এটি ৭২ সালের সংবিধানের বাইরে গিয়ে পুনরায় রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়েছে, যেটার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছে, সেটিও কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় হয়েছে। এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে এবং ২০১৭ সালের একটা রুলস, সেটা চ্যালেঞ্জ করে আলটিমেটলি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। আপনারা জানেন সেই রিট পিটিশনে এই চতুর্থ সংশোধনী, অর্থাৎ ১৯৭৪ সালের সংশোধনী, ১৯৭৫ এবং না, ওটা তো প্রথমটা, আর হচ্ছে ২০১১ সালের সংশোধনী, এই দুটার পাশাপাশি যে রুলস চ্যালেঞ্জ করা হয় আদালত, এবং আর একটা প্রেয়ার করা হয় যে সুপ্রিম কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা, এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়টি প্রকাশিত হয়েছিল ২রা সেপ্টেম্বর ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আমরা এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আর ২০১৭ সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে, সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের ১৬ তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্যে আপিল বিভাগের ১ নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। আর আমাদের আপিল নিষ্পত্তি করার ক্ষেত্রে কতগুলো প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমাদের করতে হয়। আমরা বলি কনসাইজ স্টেটমেন্ট দেওয়া, এটা হচ্ছে আপিলের পক্ষে আমরা প্রথমে দেব, বিবাদী পক্ষে যারা আছে তারা দিবেন, তার মধ্যে দিয়ে এটা শুনানির জন্য প্রস্তুত হবে। এটা হচ্ছে মূল জিনিস, এই কাজটি করেছে। এটা আমি আদালতকে স্থগিতাদেশের প্রয়োজনীয়তাটা কেন পড়েছি সেটা আমি বললাম। আমি আদালতকে বলেছি যে এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি, বরং এটা আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। এবং আমি রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে অধিকতর যাচাই বাছাই করার জন্যে, সেটা করার জন্য এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি এবং আমি বলেছি। এবং আমাদের বক্তব্যের পাশাপাশি এখানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম, তিনি একটা স্বতন্ত্র আপিল ফাইল করেছেন, তিনিও হাইকোর্টে এই মামলাতে ছিলেন। আর এখানে জনাব বদরুল আলম মজুমদারের পক্ষে একটা আপিল ফাইল হয়েছে, যদিও এই আপিলের দায়ের করার সম্পর্কে আমি আমার বক্তব্য দিয়ে বলেছেন তার তো সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি তো হাইকোর্টের রায় তার পক্ষে। আর এখানে বিবাদী পক্ষে, অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ছিলেন, এখন এখানে বিবাদী পক্ষে ছিলেন জনাব শিশির মনির, তিনিও বক্তব্য রেখেছেন। তো আমরা মনে করি যে আমাদের বিচার প্রশাসন, আমাদের প্রশাসনের করার ক্ষেত্রে আমাদের অধিকতর যাচাই বাছাইয়ের পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরও অধিকতর যাচাই বাছাই করে, আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। তবে অ্যাট দিস মোমেন্ট এই রায়টা স্থগিত না হলে যে প্রশাসনিক জটিলতা বিচার বিভাগীয় কর্মকর্তাদের
ব্যাপারে স্থবিরতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব।